ডলফিনের বড় একটা ঝাঁক ভাবল সে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওরা। উড়ন্ত মাছের বাঁচার সম্ভাবনা কম। পাখিটার একেবারেই কোনো আশা নেই। উড়ন্ত মাছ ওর তুলনায় অনেক বড়, আর ছোটেও খুব জোরে। উড়ন্ত মাছটার অনবরত পানি থেকে লাফিয়ে ওঠা আর পাখিটার ব্যর্থ হামলার দৃশ্য লক্ষ্য করে ও। ওরা আমার নাগাল ফসকে বেরিয়ে যাচ্ছে, ভাবল সে। ওরা খুব দ্রুত আর অনেক দূরে চলে যাচ্ছে। তবে আমার বোধহয় লেগে থাকাই উচিত। আমার বড় মাছটা সম্ভবত ওই ঝাঁকের মধ্যেই আছে। নিশ্চয় আছে কোথাও আমার বড় মাছ। মেঘেরা এখন সৈকতের আকাশে পর্বত বানিয়েছে। দিগন্তে একটা টানা সবুজ রেখার মতো দেখাচ্ছে উপকূলকে। পেছনে ধূসর নীল শৈলমালা। পানি এখানে কালচে নীল, এত কালচে যে মনে হয় ময়ূরপঙ্খী রং। চোখ নামিয়ে ভেতরে তাকাতে কালচে পানির নিচে লাল লাল শ্যাওলা আর সূর্যের ঝিলিমিলি দেখতে পেল ও। মাছ ধরা দড়িগুলো সোজা নেমে গিয়ে পানির গভীরে হারিয়ে গেছে। এত অজস্র শ্যাওলা দেখে খুশি হয় সে, কারণ এর অর্থ মাছ আছে এখানে। সূর্য এখন পূবের আকাশ অনেকটা অতিক্রম করে গেছে। পানিতে রংধনুর থেলা দেখা দেখে বোঝা যাচ্ছে আবহাওয়া ভালো থাকবে। উপকূল আকাশে মেঘগুলোর আকৃতিও সে কথাই বলে। কিন্তু পাখিটা এখন দৃষ্টির আড়ালে চলে গেছে প্রায়, এবং এখানে সেখানে গুটিকতক হলুদ রোদজ্বলা স্ল্যাব গ্লাসও, শৈবাল গুচ্ছ আর ডিঙির পাশে একটা ভাসমান রক্তবর্ণ আঠাল থকথকে জেলিফিশের পেট ছাড়া পানির বুকে কোথাও কিছু দেখা যাচ্ছে না। একদিকে কাত হলো জেলিফিশের পেট, এবং তারপরে নিজে নিজেই সোজা হলো আবার। মনের আনন্দে ভেসে যাচ্ছে ওটা, আর এক গজ পেছনে রেখে যাচ্ছে বিষাক্ত লালচে লালা। আগুয়া মালা, চেঁচিয়ে উঠল লোকটা। শালি কষবি। দ্বারের উপর দিয়ে সামান্য ঝুঁকে পানির ভেতরে উকি দিল ও। দেখল জেলিফিশের লালার মতো রং বেরঙের ছোট ছোট মাছ ওই বুদ্বুদের তলায় ভেসে বেড়াচ্ছে। বুদবুদের তলায় ভেসে বেড়াচ্ছে। ওই বিষ প্রতিরোধের ক্ষমতা ওদের আছে, কিন্তু মানুষের নেই। আর বুড়ো মাছ ধরার সময় একবার যদি দড়িতে লালার সূক্ষ্ম কণা লেগে গিয়ে ওখানেই আটকে থাকে, তাহলে আইভি লতা বা ওক গাছের বিষ লাগলে যেমন হয় তেমনি দগদগে ঘা হয়ে ফুলে যাবে ওর হাত। আরও সাংঘাতিক, আগুয়ামালার বিষক্রিয়া শুরু হয় দ্রুত, এবং চাবুকের আঘাতের মতো তীব্র হুল ফোটায়। বর্ণালী বুদবুদগুলো ভারী সুন্দর, কিন্তু সমুদ্রে ওরাই সবচেয়ে বড় প্রতারক। বিরাটাকার সামুদ্রিক কাছিমগুলো যখন ওদের গিলে খায়, তখন বুড়োর সেই দৃশ্য দেখতে আনন্দ লাগে। ওদেরকে দেখলেই সামনে থেকে আক্রমণ করে কাছিমগুলো। তারপর চোখ বুজে আস্ত মাছটাকে ওদের খোলের মধ্যে পুরে লালা শুদ্ধ চেটেপুটে খেয়ে ফেলে সব কিছু। কাছিমের জেলিফিশ খাওয়া দেখলে যেমন আনন্দ পায় বুড়ো, তেমনি ঝড়ের পর বালু চড়ে কাছিমের খোলের উপর দিয়ে কড়া পড়া পায়ে হেঁটে বেরানোর সময়ে ওরা যখন শব্দ করে তা শুনতে ওর মজা লাগে। সবুজার হক বিল জাতের কচ্ছপকে তাদের সৌন্দর্য আর গতির জন্য পছন্দ করে ও। বাজারে ওদের প্রচুর চাহিদা। মাথামোটা হলুদ বর্মে ঢাকা বিরাটাকায় লগারহেডদের
প্রতি সে এক ধরনের ঈর্ষা বোধ করে। ওদের জোর মিলন ভারী অদ্ভুত। চোখ বুজে পরমানন্দে যখন জেলিফিশ ধরে ধরে খায় ওরা, তৃপ্তিতে ভরে ওঠে তার মন। কচ্ছপদের ব্যাপারে ওর মনে কোনো ভাবালুতা নেই, যদিও দীর্ঘকাল সে কচ্ছপ শিকারী নৌকায় ছিল। ওদের জন্য তার দুঃখ হয়। এই ডিঙির সমান লম্বা একজনে কচ্ছপগুলো এর ব্যতিক্রম নয়। জবাইয়ের পরেও কচ্ছপের প্রাণ সহজে বেরোয় না বলে বেশিরভাগ মানুষই ওদের প্রতি নির্দয় আচরণ করে। কিন্তু বুড়ো ভাবে, আমার প্রাণও তো ওরকমই, এবং ওদের মতোই আমার হাত পা। নিজের শক্তি বাড়াতে ডিমের সাদা অংশ খায় সে। সেপ্টেম্বর অক্টোবরে সত্যিকার বড় মাছ ধরবার শক্তি যেন পায়, তাই পুরো মে মাসটাই খায় ওসব। ঘাট লাগোয়া যে ঝুড়িটাতে জেলেদের অনেকেই তাদের মাছ ধরা সরঞ্জাম রাখে, সেখানে হাঙরের কলিজার তেল থাকে একটা বড় পিপাতে। রোজ ওই তেল 1 কাপ করে খায় সে। যেসব জেলে চায় তাদের জন্যই ওটা ওখানে রাখা। অধিকাংশ জেলেরই স্বাদটা অপছন্দ, তবে ধলফরে বিছানা ছাড়বার চেয়ে বিরক্তের না ধলপহরে বিছানা ছাড়ার চেয়ে বিরক্তের না। আর তাছাড়া সব ধরনের সর্দি কাশির বিরুদ্ধে দারুণ কাজ দেয় এবং চোখের জন্যও ভালো। এবার আকাশের দিকে তাকালো বুড়ো, দেখলো পাখিটা আবার চক্কর দিচ্ছে। মাছ পেয়েছে বেটা, সশব্দে বলল ও। পানি ফুরে কোনো উড়ন্ত মাছ বেরোলো না, এবং বড়শির ফাতনাতেও বিন্দুমাত্র আলোড়ন নেই। তবু তীক্ষ্ণ নজর রাখলো বুড়ো। হঠাৎ শূন্যে লাফিয়ে উঠল একটা ক্ষুদ্র টুনা। দিগবাজি দিয়ে পানিতে মাথা দিয়ে পড়ল। সূর্যের আলোয় ঝিক করে উঠল টুনার রূপালী গা। প্রথমটা পানিতে পড়ার সাথে সাথে আর একটা, এবং তারপর আরও একটা ভেসে উঠে ঝাপাঝাপি করতে লাগলো চারদিকে। পানি ছিটিয়ে দীর্ঘ লাফে টোপটা ধরবার প্রয়াস পেল। টোপের চারপাশে ঘুরছে ওরা, ধাক্কা মারছে নাক দিয়ে। ওরা যদি খুব দ্রুত পালিয়ে না যায়, আমি ওদের মাঝে গিয়ে পড়তে পারবো, ভাবলো বুড়ো। পানিতে রূপালি ফেনার সৃষ্টি করেছে ডলফিনের ঝাঁক, দেখলো সে। পাখিটা এখন আতঙ্কে ভেসে ওঠা টোপের মাছগুলোর উপর ঝাঁপিয়ে পড়ছে অনবরত। মাছ ধরার কাজে পাখি বেশ উপকারে আসে, বলল বুড়ো, এবং ঠিক ওই সময় ওর পায়ের তলায় চেপে রাখা পেছনের গলুই এর দড়িতে টান পড়ল। দাঁড় নামিয়ে রেখে দড়িটা ধরল ও। দীর্ঘ হাতে টেনে তুলবার সময় বড়শি ছেঁড়ার আপ্রাণ চেষ্টারত টোনাটার টের পেল। দড়ি টানার সাথে সাথে বাড়ল ছটফটানি, এবং ডিঙিতে তুলবার আগেই পানির ভেতরে ও মাছের নীলপিঠ আর সোনালি বুকের আভাস পেল। প্রখর রোদে গলুইয়ের পেছন দিকে পড়ে রইল মাছটা। নিটল বুলেটের মতো সুসালো দেহ, পাটাতনের উপর নিখুঁত। বিদ্যুৎ গতিসম্পন্ন লেজটা চকিতে একবার আছড়ে বড় বড় নির্বোধ চোখ দুটো উল্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। দয়াপরবশত ওর মাথায় আঘাত করল বুড়ো, লাথি মারল ওকে। গলুইয়ের ছায়ায় মাছটার দেহ তখনও কাঁপছিল তীর তীর। অ্যালবাকোর জোর গলায় বলল সে, চমৎকার টোপ হবে, কম করে হলেও 10 পাউন্ড ওজন। একা হয়ে গেলে কবে থেকে এসে জোরে কথা বলতে শুরু করেছে তার মনে নেই। অতীতে একাকী অবস্থায় গান গাইত সে। রাতে কাছিম শিকারি বা মাছ ধরা পালতোলা নৌকায় যখন একলা দাঁড়ে বসে থাকতো, তখনও মাঝে মধ্যে গান গেয়েছে। বোধহয় একা হয়ে যাবার পর থেকে, যখন তাকে ছেড়ে চলে গেল ছেলেটা, জোরে জোরে কথা বলতে শুরু করেছে সে। তবে ঠিক কোনটা তা আজ ওর মনে নেই। যখন ও আর ছেলেটা
একসঙ্গে মাছ ধরতো, কেবল প্রয়োজন পড়লেই কথা বলতো ওরা। রাতে অথবা কখনো ঝড়ে আটকে পড়লেও গল্প করত। সমুদ্রে অনর্থক কথা না বলে থাকতে পারাটাকে একটি দুর্লভ গুণ হিসেবে দেখা হয়। আর বুড়োও তা মেনে নিয়ে সবসময় শ্রদ্ধা করে এসেছে একে। কিন্তু এখন আর যেহেতু ওর কথায় বিরক্ত হবার মতো কেউ নেই, নিজের চিন্তা ভাবনা অনেক সময় সে উচ্চকণ্ঠে প্রকাশ করে। অন্যরা যদি শোনে আমি একা একা কথা বলছি, নির্ঘাত ওরা আমাকে পাগল ঠাউরাবে, উচ্চকণ্ঠে বলল সে। কিন্তু যেহেতু আমি জানি জানি আমি পাগল নই, ওদের কথায় আমার কিছু যায় আসে না। ধনী জেলেরা তো দেশ বিদেশের ঘটনা আর বেসবলের খবর শোনার জন্য নিজেদের নৌকায় রেডিও রাখে। এখন বেসবল নিয়ে চিন্তা করবার সময় নেই, ও ভাবল। এখন কেবল একটা জিনিসের কথাই ভাববার সময়, যে কারণে আমার জন্ম তার কথা। ওই ঝাঁকের মধ্যে একটা বড় মাছ থাকা অসম্ভব না, ভাবল ও। আমি তো শুধু একটা দলছুট অ্যালবাকর পেয়েছি মাত্র। তবে ওরা দূরে চলে যাচ্ছে এবং দ্রুত। আজ পানির উপরে যা কিছুই দেখা যাচ্ছে তারা সবাই দ্রুত গতিতে এবং ঈশান কোণে ছুটছে। এটা কি সময়ের খেলা? না, আবহাওয়া বদলের কোনো ইঙ্গিত, যা বুঝতে পারছি না আমি। এখন আর সে সবুজ তটরেখা দেখতে পাচ্ছে না, নীলগিরির চূড়ো আর তার উপরে তুষার পর্বতের মতো মেঘ চোখে পড়ছে শুধু। পাহাড় চূড়োগুলো এত সাদা যে মনে হয় রাশি রাশি তুষার অট্টহাসিতে ফেটে পড়ছে। রৌদ্র করে রৌদ্র করোজ্জ্বল সমুদ্র গাঢ় নীল, পানিতে আলোর সাত রং। দুপুরের সূর্য অগণন শৈবাল কণাকে গ্রাস করেছে। পানির 1 মাইল গভীরে নেমে যাওয়া মাছ ধরা দড়ি শক্তিগুলোর পাশাপাশি বুড়ো এখন কেবল বর্ণালী রোদের ঝিলিমিলি দেখতে পাচ্ছে নীল পানিতে। টুনাগুলো, এই জাতের সব মাছকেই জেলেরা টুনা বলে ডাকে, এবং শুধু বাজারে বিক্রির সময় বা যখন কারো সাথে অদল বদল করে টোপের মাছ কেবলমাত্র তখনই আসল নাম ব্যবহার করা হয় ওদের। ডুব দিয়েছে আবার। সূর্য এখন তেতে উঠেছে এবং বুড়ো টের পায় তার পিঠ পুড়ে যাচ্ছে গরমে। দাঁড় বাইবার সময় ঘাম গড়াচ্ছে শির দ্বারা বেয়ে। চোখের অনুকূলে ডিঙি ভাসিয়ে দিয়ে ইচ্ছে করলে আমি ঘুমাতে পারি, ও ভাবল। জাগিয়ে দেবার জন্য বড়শির দড়ি আমার পায়ের বুড়ো আঙুলে বেঁধে রাখলেই হবে। তবে আজ 85তম দিন, আমার উচিত সারাদিন মন দিয়ে মাছ ধরা। ঠিক তখনই মাছ ধরা দড়িগুলো পর্যবেক্ষণ করবার সময় ও দেখল একটা সবুজ ফাতনা ঝপ করে ডুবে গেল। আচ্ছা, বলল সে। আচ্ছা, এবং ডিঙেটা একটুও না দুলিয়ে দাঁড় দুটো উঠিয়ে রাখল। দড়িটার দিকে হাত বাড়ালো সে এবং ওর ডান হাতের বৃদ্ধাঙ্গুল ও তর্জনীর মাঝে মোলায়েমভাবে ধরে রাখল। ওটা কোনো রকম টান বা ভার বোধ করল না। সে হালকাভাবে দড়িটা ধরে রইল। পর মুহূর্তে ফের এলো টনটা টানটা। এবারে পরীক্ষামূলক আলোতে একটা টান, দীর্ঘ বা জোরালো নয়, এবং ও বুঝে গেল জিনিসটা আসলে কি। 100 বাও নিচে একটা মার্লিন ছোট্ট টুনার মাথা ভেদ করে বেরিয়ে থাকা হাতের বাঁকান বড়শির গা থেকে সার্ডিন খুবলে খাচ্ছে। বা হাতে ছিপ থেকে দড়িটা ছাড়িয়ে আলতো নরম হাতে ওটা ধরে রইল বুড়ো।
এবার অনায়াসে তার আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে পারবে দড়ি। মাছটা কোনো রকম টানের আভাস পাবে না। এত দূরে এসেছে যখন ও ভাবল, নিশ্চয় এ মাসে বেশ ঝড়ই হবে, এ মাসে বেশ বড়ই হবে ওটা। সার্ডিনগুলো খাও মাছ, খাও, দয়া করে খাও, ওগুলো খুবই তাজা জিনিস। আর চল তোমারও 6 ফুট নিচে ওই কনকনে ঠান্ডা পানিতে অন্ধকারের মধ্যে রয়েছে। অন্ধকারে আর একবার ঘুরে এসে খাও ওদের। হালকা মৃদু টান অনুভব করে ও, এবং তারপরই একটা হ্যাঁচকা টান। নিশ্চয় এ সময় বড়শি থেকে সার্ডিনের মাথা ছাড়াতে কষ্ট হচ্ছিল মাস্টার। তারপর আর কোনো সারা শব্দ নেই। এসো, চিৎকার করে উঠল বুড়ো। আর একবার ঘুরে দাঁড়াও, গন্ধ শোকো ওদের। কি চমৎকার না? আগে ওদের খেয়ে নাও, তারপর তো টুনা আছেই, শক্ত, ঠান্ডা এবং ডুবাচ্ছে এবং সুস্বাদু। লজ্জা করো না বাছা, খেয়ে নাও। বুড়ো আঙুল আর তর্জনীর মাঝে দড়িটা চেপে ধরে অপেক্ষা করছে ও। লক্ষ্য করছে বড়শির দড়িটা, বলা যায় না মাছটা উপরে বা নিচে, যে কোনো জায়গা থাক যে কোনো জায়গায় থাকতে পারে। তাই এই সাথে অন্যান্য মাছ ধরা দড়িগুলোর দিকেও নজর রাখছে সে। এমন সময় আবার মৃদু টান পড়ল দড়িতে। ও খাবে ওটা, আনন্দে চেঁচিয়ে উঠল বুড়ো। খোদা, ওটা খেতে সাহায্য করো ওকে। কিন্তু বড়শি গিলল না, ও চলে গেছে। বুড়ো আর কোনো টান অনুভব করে না দড়িতে। অসম্ভব, ও যেতেই পারে না, বলল ও। জানেন, আহ, যিশু জানেন ও যায়নি, ঘুরে আসার প্রস্তুতি নিচ্ছে। হয়তো এর আগেও কখনো হয়তো এর আগেও কখনো ধরা পড়েছিল বড়শিতে, তাই ঘুরে ফিরে নিশ্চিত হবার চেষ্টা করছে। এবার দড়িতে মোলায়েম একটা দোলা অনুভব করলো ও, এবং খুশি হলো। একটু ঘুরে আসতে গিয়েছিল বলল সে। বড়শিটাও গিলবে। বড়শিতে হালকা টান পড়ার আনন্দিত হয়ে ওঠে ও, এবং তারপর টানটা বেশ তীব্র আর অসম্ভব ভারী বলে মনে হয়। নিশ্চয় মাছের ওজন। গোটান বাড়তি গোছা দড়ির প্রথমটা খুলে দিয়ে বড়শিটা নিচে নামিয়ে দেয় ও। আরও নিচে। বুড়োর আঙুলের ফাঁক দিয়ে বড়সড় করে নেমে যাচ্ছে দড়ি। যদিও বুড়ো আঙুল আর তর্জনীর সাহায্যে খুব আলতোভাবে ওটা ধরে রয়েছে ও, তবু দড়ি নেমে যাওয়ার সময় আঙুলের ফাঁকে বিশাল আকায় মাছটার চাপ উপলব্ধি করে। মাছ বটে একখানা, বলল সে। টোপটা এখন মুখের একপাশে রেখে ওটা নিয়েই পালিয়ে যাচ্ছে। এরপর ও ঘুরে গিয়ে এরপর ও ঘুরে গিলে ফেলবে, এটা ভাবল সে। তবে মুখে কিছুই বলল না, কারণ ও জানে ভালো কিছু জাহির করলে শেষ পর্যন্ত সেটা না ঘটবার আশঙ্কা থাকে। মাছটা কত বড় ও জানে। টুনাটা গলার ভেতরে আড়াআড়িভাবে নিয়ে ওকে কল্পনায় সে পালিয়ে যেতে দেখে। হঠাৎ ওই সময়ে ওর একবার মনে হয় মাছটা বুঝি চলা বন্ধ করেছে। যদিও দড়িতে ওর ভার ঠিকই টের পাচ্ছিল। এরপর ভার বেড়ে গেল বেশ খানিকটা, এবং দড়িতে আরও ঢিল দিল সে। মুহূর্তের জন্য আঙুলের চাপ আর একটু বাড়ালো। সামান্য খিস পড়ল দড়িতে, এবং তারপর শা করে নেমে যেতে লাগলো। টোপটা গিলেছ, বলল সে। এবার ওটা ভালো করে খেতে দেব আমি। 2 আঙুলের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে দড়ি। ওই সাথে উবু হয়ে বা হাতে বাড়তি 6 গোছা দড়ির শেষ মাথা, পরবর্তী বড়শির বাড়তি 2 গোছা
দড়ির সঙ্গে গিট দিয়ে বাঁধল। এবার সে প্রস্তুত। এখন ওর কাছে যে দড়িটা ব্যবহার করছে সেটা ছাড়াও আরও 3টে 40 বাউ দড়ির গোছা রয়েছে। আর একটু খাও, বলল সে। ভালো করে খাও, এমনভাবে খাও যেন বড়শির ফলাটা তোমার হৃৎপিণ্ডে ঢুকে যায়, আর ওই সঙ্গে তুমিও খতম হয়ে যাও, আপন মনে বলল সে। তারপর আপসে ভেসে ওঠো উপরে, তোমার শরীরে হারফোন বেঁধাতে দাও আমাকে। ঠিক আছে, কই হয়েছে তোমার? অনেকক্ষণ ধরেই না বসে আছে না বসে আছো খোরাক সামনে নিয়ে। এইবার চিৎকার করে উঠে 2 হাতে সজোরে দড়ি টানতে শুরু করলো ও তুলে ফেললো গজখানেক এবং সর্বশক্তিতে অবিরাম টানতে লাগলো। প্রতিবারে ঝাঁকুনি দিয়ে বাড়িয়ে দিচ্ছে একটা হাত। কিছুই হলো না। মাছটা ধীর গতিতে নেমে গেছে নিচে। বুড়ো 1 ইঞ্চিও ওঠাতে পারেনি ওকে। তার দড়িটা মজবুত, বড় মাছ ধরবার জন্যই তৈরি। এবার সে দড়িটা পিঠের উপর দিয়ে এমনভাবে টেনে ধরল যে টান টান হয়ে পানির ফোঁটা ঝরে পড়তে লাগলো ওটা থেকে। তারপর পানির ভেতরে একটা চাপা শো শো আওয়াজ শুরু করলো দড়িটা, এবং মাছের তরপানি ও হ্যাঁচকা টানের সঙ্গে তাল মিলিয়ে আগুপিছু করে ওটা ধরে রইল সে। নৌকাটা এবার ধীরে ধীরে উত্তর পশ্চিমে ভেসে যেতে থাকে। এক নাগাড়ে ছুটছে মাছ, আর সঙ্গে সঙ্গে ওরাও মনোধর গতিতে শান্ত সাগরের বুক চিরে এগিয়ে চলেছে। বাকি টোপগুলো এখনো পানিতেই রয়েছে, কিন্তু ওগুলোর ব্যাপারে কিছুই আর করবার উপায় নেই। ছেলেটা থাকলে সুবিধে হতো, স্বগুক্তি করল বুড়ো। একটা মাছ আমাকে টেনে নিয়ে যাচ্ছে, আর আমি হলাম দড়ির খুঁটা। ইচ্ছে করলে দড়িটা বাঁধতে পারি আমি, কিন্তু ও তাহলে সেটা ছিঁড়ে ফেলতে পারে। তার চেয়ে এই ভালো আমি ওকে ধরে থাকি যতটা সম্ভব। তারপর ওর প্রয়োজন অনুযায়ী দড়িতে ঢিল দিলেই চলবে। খোদা মেহেরবান। মাছটা নিচে না গিয়ে সামনের দিকে এগোচ্ছে। ও যদি নিচের দিকে রওনা হয় কি করব আমি তা আমার জানা নেই। যদি গভীর কোনো গর্তের ভেতর ঢুকে পড়ে এবং মারা যায় তখন কি করব তাও জানি না। তবে কিছু একটা করতে হবে আমাকে। করবার মতো আমার অনেক কিছুই রয়েছে। পিঠের উপর দিয়ে দড়িটা টেনে ধরে থাকে ও লক্ষ্য করে কেমন বাঁকা হয়ে ওঠা নেমে গেছে পানিতে। এরকম চলতে থাকলে ও মারা যাবে, ভাবলো বুড়ো। চিরকাল তো আর এভাবে ছুটতে পারবে না। কিন্তু 4 ঘন্টা অতিবাহিত হবার পরেও তেমনি এক নাগাড়ে ডিঙি টেনে নিয়ে গভীর সমুদ্রে এগিয়ে চলল মাছটা। আর বুড়ো পিঠের উপর দিয়ে দীর্ঘ হাতে দড়ি ঝাপটে বসে রইল। দুপুরবেলায় ওকে বড়শিতে গেঁথেছি আমি, আনমনে বলল সে। অথচ এখন পর্যন্ত একবারও দেখতে পেলাম না। মাছটাকে ও যখন বড়শিতে গাঁথে তার আগে ওর মাথালটা ও শক্ত করে মাথায় চেপে বসিয়ে দিয়েছিল। এখন তার ঘষার এখন তার ঘষায় ওর কপাল কেটে যাচ্ছে। ভীষণ তেষ্টা পেয়েছিল ওর। হাঁটু গেড়ে বসে দড়িতে যাতে এতটুকু কাঁপন না জাগে এমনিভাবে সাবধানে যতটা সম্ভব গোলইয়ের সামনের দিকে এগিয়ে গেল ও, এবং হাত বাড়িয়ে পানির বোতলটা টেনে নিল। ছিপি খুলে খানিকটা পানি খেলো সে। তারপর গোলইতে হেলান দিল। গোটান মাস্তল আর পালের উপর বিশ্রাম নিতে বসে কোনো রকম চিন্তা করে না ও। এক মনে কঠিন পরিশ্রমের জন্য নিজেকে প্রস্তুত করতে চেষ্টা করে। একটু বাদে পেছন ফিরে ও দেখল স্থলভাগের শেষ চিহ্নটুকুও ও আর চোখে পড়ছে না। কিছু যায় আসে না এতে, ভাবল সে।
হ্যাভানা বন্দরের আলোক রশ্মি ধরে স্বচ্ছন্দে ফিরে আসতে পারবো আমি। সূর্য ডুবতে আরো 2 ঘন্টা বাকি, হয়তো তার আগেই ভেসে উঠবে ও। যদি তা না করে তাহলে বোধ হয় চাঁদ ওঠার সময়ে উঠবে। আর যদি তাও না হয়, মনে হয় সূর্যোদয়ের সাথে উঠবে। আমার হাতে পায়ে খিল ধরেনি, বেশ ঝরঝরেই লাগছে। বসি ওর গলাতে, ক্লান্ত। যা কিছু হবার সেই হবে। তবে যেভাবে টেনে নিয়ে যাচ্ছে, বোঝা যায় একখানা মাছ বটে। নিশ্চয় শক্ত করে কামড়ে ধরেছে দড়ি। ইস, ওকে যদি আমি দেখতে পেতাম! কার সঙ্গে লড়ছে বোঝার জন্য একটি কার সঙ্গে লড়ছি বোঝার জন্যে কেবল একটিবারও যদি দেখতে পেতাম ওকে। নক্ষত্রের অবস্থান বিচার করে লোকটা বুঝতে পারে সারা রাত মাছটা একবারও তার গতিপথ বা লক্ষ্য কোনোটাই পরিবর্তন করেনি। সূর্যাস্তের পর ঠান্ডা পড়েছে। বুড়োর পিঠ, হাত আর শীর্ণ 2খানা পায়ের ঘাম ওই ঠান্ডাতেই শুকিয়ে গেছে। দিনের বেলায় দিয়ে রোদে মেলে দিয়ে টোপের বাক্স ঢাকার ছালাটা শুকিয়ে নিয়েছিল ও। সূর্যাস্তের পর এমনভাবে সেটা গলায় বাঁধল যেন তার পিঠের উপর ঝুলে থাকে ছালা। তারপর কাঁধের উপর দিয়ে টেনে ধরা দড়ির তলায় ঢুকিয়ে দিল আলগোছে। ছালাটা পিঠ আর দড়ির মাঝখানে আবরণের মতো সৃষ্টি করায় এবার সে গলুইতে ঠেস দিয়ে মোটামুটি আরাম করে বসার সুযোগ পেল। এখনকার অবস্থানটা আসলে আগের চাইতে একটু কম কষ্টদায়ক, তবে একেই বেশ আরামদায়ক বলে ধরে নিল সে। ওর কোনো ক্ষতি করতে পারবো না আমি, ভাবল ও। আর সেও আমার কিছু করতে পারবে না, অন্তত যতক্ষণ এভাবে চলছে সে। একবার উঠে ডিঙির কিনারে দাঁড়িয়ে পেচ্ছাব করলো ও। তারপর আকাশের তারা দেখে আন্দাজ করে নিল কোন পথে চলছে। ওর কাঁধ থেকে সরাসরি নেমে যাওয়া দড়িটাকে এখন পানিতে জ্বলন্ত ফসফরাসের রেখার মতো লাগছে। এবার ওদের চলার গতি কিছুটা মনোদ্ধর। হ্যাভানা বন্দরের আলোকরশ্মিও শ্রান হয়ে এসেছে। ফলে ও বুঝতে পারে স্রোত ওদেরকে পূর্বে টেনে নিয়ে যাচ্ছে। হ্যাভানার শেষ আলোকরশ্মিটুকু যদি হারিয়ে ফেলি, তাহলে ধরে নিতে হবে আরও পূবে সরে এসেছি আমরা, ভাবল ও। মাস্টার যদি আগের পথেই চলে, ওই আলো আরও অনেকক্ষণ দেখতে পাবো আমি। না জানি আজকে বেসবলের বড় লিগগুলোতে ফলাফল কি হয়েছে, ও ভাবল। একটা রেডিও সঙ্গে থাকলে মাছ ধরাটা জমতো। তারপর ভাবল, এখন একটা চিন্তাই করো, যা করছো তার চিন্তা। বোকার মতো কোনো কিছু করা চলবে না তোমার। তারপর সরবে বলল, আজ লোকটাকে সঙ্গে নিলে হতো, সাহায্য করতো আমাকে, আর দেখতেও পারতো এ দৃশ্য। বুড়ো বয়সে কারোরই একা থাকা উচিত নয়, ভাবল সে। অথচ এবারও কোনো উপায় নেই। শরীরটাকে আমার সবল রাখতে পচে যাবার আগেই টুনাটা খেয়ে ফেলতে হবে। মনে রেখো, যত সামান্যই হোক না কেন, ভোরবেলায় কিছু মুখে দিতে হবে তোমার। মনে থাকে যেন। নিজেকে সতর্ক করে দিল সে। রাতে দুটো শুশুক এলো নৌকার ধারে। ওদের হল্লোরের আওয়াজ শুনতে পেল সে, এবং পুরুষের কর্কশ ও স্ত্রী শুশুকের চাপা শব্দে কলকলিয়ে পার্থক্য ধরতে পারল। ওরা ভীষণ ভালো, বলল সে। আমাদের আমোদ করে জীবনটাকে উপভোগ করে, ভালোবাসে
একে অন্যকে। উড়ন্ত মাছেদের মতোই ওরাও আমাদের আপনজন। তারপর বড়শিতে গাঁথা বিশাল মাছটার প্রতি দরদ ওর মনে উতলে উঠল। মায়াবী সুন্দর একটা মাছ, না জানি ওর বয়স কত। ও ভাবে, জীবনে কখনো এত শক্তিশালী মাছ আমি ধরিনি। আর এরকম রহস্যময় আচরণও কেউ করেনি আমার সাথে। বোধহয় ও অতি চালাক, তাই লাফিয়ে উঠছে না পানির উপরে। লাফিয়ে কিংবা বাড়ি লাফিয়ে কিংবা দড়ি ছেঁড়া হ্যাঁচকা টান দিয়ে আমার সর্বনাশ করতে পারত। তবে এর আগে সম্ভবত আরো বহুবার ও বড়শিতে ধরা পড়েছে। বুঝেছে এভাবেই লড়তে হবে তাকে। কিন্তু ও জানবে কিভাবে মাত্র একজন, তাও একজন বুড়ো মানুষের বিরুদ্ধে লড়ছে সে। তবে মাছটা নিঃসন্দেহে বিরাট। খেতে স্বাদ হলে প্রচুর দাম পাওয়া যাবে বাজারে। একেবারে খাঁটি একজন মরদের মতোই টোপটা গিলেছে ও। আর টানছেও ঠিক বেটা ছেলেদের মতো। ওর লড়াইতে কোনো রকম ভয়ভীতির ছাপ নেই। আচ্ছা, সত্যিই কি কোনো মতলব আছে ওর, না আমারই মতো মরিয়া হয়ে উঠেছে? একবার একজোড়া মার্লিনের একটিকে ধরেছিল সে। তখন কার কথা ওর মনে পড়ল? পুরুষ মাছ সর্বদাই স্ত্রী মাছকে আগে খেতে দেয়। বড়শিতে আটকে পড়া মাছটা স্ত্রী মাছ। আতঙ্কিত হতবিহ্বল হয়ে দড়ি ছেঁড়ার জন্যে মরিয়াভাবে টানা হেঁচড়া শুরু করে এবং এর ফলে অল্পক্ষণের ভেতর নিস্তেজ হয়ে যায়। এ সময় পুরুষ মাছটা পানির উপরে সারাক্ষণ ওর সঙ্গিনীর পাশে চক্রাকারে ঘুরেছে। কখনো পাশ কাটিয়ে গেছে বড়শির দড়িকে। ও তখন এত কাছাকাছি চলে এসেছিল যে বুড়ো ভয় পাচ্ছিল মাছটা ওর কাছতে সদৃশ্য ধারালো লেজের আঘাতে দড়িটা কেটে দেবে। তারপর ও যখন কোঁচ মারল স্ত্রী মাছকে, ওর গায়ের রং বদলে গিয়ে প্রায় আয়নার পারদ ঘষা অংশের মতো না হয়ে ওঠা পর্যন্ত শিরীষ কাগজ জড়ান বাটের মুগুর ফিরে অবিরাম আঘাত করে ওর মাথায়। এবং তারপর যখন ছেলেটা সাহায্যে ডিঙিতে টেনে তোলে ওকে, তখনও পুরুষ মাছটা নৌকার পাশে থেকেছে। তারপর বুড়ো যখন দড়িগুলো গুছিয়ে ফের হারপনটা তৈরি করতে শুরু করে, সঙ্গিনী কোথায় আছে এক ঝলক দেখার জন্যে শেষবারের মতো পানি ছেড়ে লাফিয়ে ওঠে শূন্যে। এবং তারপর ওর বক্ষ সংলগ্ন হালকা নীল ডোরাকাটা ডানা দুটো মেলে দিয়ে নেমে যায় গভীর সমুদ্রের তলে। খুব সুন্দর ছিল মাছটা। বুড়োর মনে আছে শেষ মুহূর্ত অবধি ওর সঙ্গিনীর পাশে পাশে থেকেছে। মার্লিন ধরতে গিয়ে ওরকম করুণ দৃশ্য আমি আর কখনো দেখিনি। বুড়ো ভাবল, ছেলেটাও আঘাত পেয়েছিল ভীষণ। নিহত মাছটার কাছে ক্ষমা প্রার্থনা করে করে আমার কুটে ফেলেছিলাম ওকে করে আমরা কুটে ফেলেছিলাম ওকে। ছেলেটাকে আজ যদি পেতাম এখানে, উচ্চস্বরে বলে গলুই এর সামনের অংশে পাটাতনের গোলাকার তক্তাগুলোর উপর বসল সে। কাঁধের উপর দিয়ে বড়শির টানে সেই বিশাল মাছটার অমিত শক্তির আভাস পাচ্ছে ও, যে তাকে আপন কোনো এক গন্তব্যের দিকে টেনে নিয়ে যাচ্ছে অবিরত। শুধু একবার আমার বিশ্বাসঘাতকতার কারণে নিজের আভাস ঠিক করা জরুরি হয়ে উঠেছিল ওর কাছে, ভাবল বুড়ো। সব ফন্দি ফিকির আর বিশ্বাসঘাতকতার চোরাবালি এড়িয়ে গিয়ে দূর সমুদ্রের গভীর কালো পানিতে নিজের আবাস বেছে নিয়েছিল ও। আমার লক্ষ্য ছিল সমস্ত লোকালয় ছাড়িয়ে সেখানে গিয়ে ওকে খুঁজে বের করা। পৃথিবীর সমস্ত লোকালয়
আজ আমরা দুজনেই মিলিত হয়েছি এবং সেই দুপুর থেকে রয়েছি একসঙ্গে। আমাদের কারণে আমাদের সাহায্য করার কারোকেই সাহায্য করবার মতো কেউ নেই এখানে। আমার বোধ হয় জেলে না হওয়াই উচিত ছিল, ভাবল সে। কিন্তু এর জন্যই আমার জন্ম। ভোরের আলো ফুটলে আমাকে মনে করে টুনাটা খেতে হবে। ভোরের আলো ফুটবার খানিক আগে পেছনের টোপগুলোয় একটায় টোপগুলোর একটায় ধরা পড়ল কিছু একটা। ও ফাতনাটা ভাঙার আওয়াজ পেল। তারপর ডিঙির উঁচু ধার ঘেঁষে ছুটে বেরিয়ে যেতে শুরু করলো বড়শির দড়ি। অন্ধকারে তার চাকুটা বের করল সে এবং বাঁ কাঁধে মাছের সমস্ত ভার নিয়ে পেছনের ঈষৎ বাঁকা হয়ে পাটাতনের সঙ্গে ঘষে দড়িটা কেটে দিল। এরপর সবচেয়ে কাছের আর একটা বড়শির দড়িও কেটে দিল সে এবং অন্ধকারেই বাড়তি দড়িগুলোর কাটা মাথা একসঙ্গে বেঁধে ফেলল। এক হাতে অত্যন্ত দক্ষতার সাথে কাজটা করলো ও শক্ত করে গিট দেবার সময় পা দিয়ে চেপে ধরল দড়ি। এবার ওর কাছে 6টা বাড়তি দড়ির গোছা হলো। প্রতিটা খণ্ডিত বড়শি থেকে একটা করে পেয়েছে মোট 2টো, আর মাছটা যে টোপ গিলেছে তার 2টো। এখন এর সবকটি গিট দিয়ে বাঁধা হয়েছে একসাথে। আলো ফুটলে ও ভাবল 40 বাও নিচে যে টোপটা ফেলা হয়েছে সেখানে ফিরে গিয়ে ওটাও কেটে ফেলবো আমি। তারপর বাড়তি দড়িগুলোর সঙ্গে জোড়া দেব। এতে 200 বাও উৎকৃষ্ট মানের কাতালান দড়ি আর কয়েকটা বড়শি আর ফেতনা হারাতে হবে আমাকে। তবে এ ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে পরে। কিন্তু আমি অন্য মাছ ধরলে সে যদি এই মাছটার দড়ি কেটে দেয় তার ক্ষতিপূরণ দেবে কে? এইমাত্র যে মাছটা টোপ গিলেছিল সেটা কোন জাতের মাছ আমি জানি না। মার্লিন হতে পারে, অথবা ব্রডবিল কিংবা হাঙরও হতে পারে। ঝটপট দড়ি কেটে দিয়ে ওর হাত থেকে রেহাই পেতেই ব্যস্ত ছিলাম আমি। অন্যদিকে খেয়াল দেবার সময় পাইনি। উৎকণ্ঠে বলল ও, আজ যদি ছেলেটা থাকতো আমার সঙ্গে। কিন্তু ছেলেটা তোমার সঙ্গে নেই, ভাবল সে। তুমি সম্পূর্ণ একা, নিজেই নিজের একমাত্র সহায়। কাজেই অন্ধকারেই হোক কিংবা আলোয় সেই শেষ দড়িটার কাছে বরং ফিরে গিয়ে কেটে দাও সেটা এবং বাড়তি গোছা 2টো জুড়ে দাও ওগুলোর সঙ্গে। তাই করল সে। অন্ধকারে কাজটা বেশ কঠিনই হলো। মাঝে একবার বড় মাছটার হ্যাঁচকা টানে পাটাতনের উপর মুখ থুবড়ে পড়ে গিয়ে ওর চোখের নিচে কেটে গেল। গালের উপর রক্তের ধারা গড়িয়ে নামলো কিছু দূর। তবে ওর থুতনির কাছে পৌঁছাবার আগেই জমে শুকিয়ে গেল রক্ত এবং আবার সে গলুইয়ের সামনের অংশে ফিরে গিয়ে কাঠে হেলান দিয়ে বসে পড়ে। তবে ওর থুতনির কাছে পৌঁছাবার আগেই জমে শুকিয়ে গেল রক্ত এবং আবার সে গলুইয়ের সামনের অংশে ফিরে গিয়ে কাঠে হেলান দিয়ে বসে পড়ে। ছালাটা নতুন করে বসায় ও তারপর সাবধানে দড়িটা কাঁধের অন্য অংশে সরিয়ে ভালো করে চেপে ধরে ওটা এবং মাছের টান উপলব্ধি করতে চেষ্টা করে। তারপর পানিতে হাত রেখে দেখে ডিঙিটা চলছে কিনা। আচ্ছা, ও তখন ওরকম হ্যাঁচকা টান মারল কেন? আন্দাজ করতে চেষ্টা করল সে। নিশ্চয় দড়িটা ওর দশাসই পিঠের উপর ঘষা খেয়েছিল। তবে আমার যতটা লাগছে ওর পিঠে ততখানি ব্যথা অনুভূত হবে না। অবশ্য ও যত বিশালই হোক,
ডিঙিটা এভাবে আজীবন টেনে নিয়ে যেতে পারবে না। ঝামেলা বাঁধাতে পারে এরকম সব জিনিসই হঠাৎ হয়েছে এখন। আর আমার কাছেও প্রচুর বাড়তি দড়ি আছে, অন্তত যতখানি একজন মানুষের কাছে থাকা সম্ভব। মাছ সরবে অথচ মৃদুস্বরে বলল, তোমার সঙ্গে আমি আমৃত্যু লড়ে যাব। মনে হয় ও আমার সাথে সাথেই থাকবে। এই ভেবে বুড়ো বসে রইল আলো ফুটবার অপেক্ষায়। ভোর হবার আগের এই মুহূর্তটায় একটু শীত পড়ে, তাই শরীরটাকে গরম করতে কাঠের গায়ে সেটে গেল ও। ওই মাছের চেয়ে আমার শক্তি কিছু কম নয়। যতক্ষণ ওর মুরদ আছে ততক্ষণ আমিও পারবো ওর সঙ্গে এভাবে লড়ে যেতে। ভেতরে ভেতরে প্রত্যয় বোধ প্রত্যয় বোধ করলো সে। ধলপহরের আলোয় দেখা গেল বড়শির দড়িটা প্রসারিত হয়ে নেমে গেছে গভীর পানিতে। আগের মতো একইভাবে এগিয়ে চলেছে নৌকা। একটু বাদে বুড়োর ডান কাঁধের দিকে দেখা দিল সূর্যের প্রথম আলোক রশ্মি। উত্তরে যাচ্ছে ও। বুড়ো বলল, চোতের টানে আমাদের পূব দিকে বয়ে সরে যাবার কথা। আনমনে ভাবল সে, আশা করি ও চোতের পক্ষেই মুখ ঘুরাবে, আর তাহলেই বোঝা যাবে ও ক্লান্ত হয়ে পড়ছে। সূর্য যখন আরও উপরে উঠে গেল, বুড়ো বুঝতে পারল মাছটা মোটেই ক্লান্ত হয়নি। কেবল একটা শুভ লক্ষণ দেখা যাচ্ছে। দড়ির ঢাল থেকে বোঝা যায় এখনও ও অপেক্ষাকৃত অল্প পানিতে ভেসে যাচ্ছে। অবশ্য তার মানে এই নয় যে ও লাফিয়ে উঠবে, আবার উঠতেও পারে। খোদা, ওকে লাফিয়ে উঠতে দাও তুমি, বুড়ো বলল। ওকে সামলাবার মতো যথেষ্ট দড়ি আছে আমার কাছে। দড়িটা আর একটু টেনে ধরলে বোধহয় লাফিয়ে উঠবে ও, ভাবল সে। এখন এই দিনের আলোয় মাছটা যদি একবার পানি ছেড়ে লাফিয়ে ওঠে, ওর শির দ্বারা লাগোয়া পটকাগুলো বাতাসে ভরে যাবে। ফলে তখন আর মরার জন্যে গভীর পানিতে ডুব দিতে পারবে না ও। টান বাড়াতে চেষ্টা করলো সে, কিন্তু মাছটাকে বড়শিতে গাঁথবার পর থেকে দড়িটা টান টান হয়ে ছিঁড়ে পড়ার উপক্রম হয়েছিল। এখন পেছনে ঝুঁকে টানতে গিয়ে সেটা উপলব্ধি করে ও, এবং সঙ্গে সঙ্গে এও বুঝতে পারে আর চাপ বাড়ান যাবে না দড়িটার উপর। হ্যাঁচকা টান মারা একটু উচিত হবে না আমার, ভাবল সে। প্রতিটা হ্যাঁচকা টান বড়শির ক্ষতটা চওড়া করে দেবে। আর তারপর সত্যি সত্যিই যদি ওই মাছ লাফিয়ে ওঠে পানির উপরে, তখন ও বড়শিটা খুলে ফেলা বিচিত্র না। যাই হোক, এই রোদে বেশ আরাম লাগছে আমার। তাছাড়া আপাতত আমাকে সরাসরি তাকাতে হচ্ছে না সূর্যের দিকে। বড়শির দড়িতে হলুদ লতাপাতা আটকে রয়েছে, তবে বুড়ো জানে এতে সে একটা বাড়তি ওজনের সুবিধে পাচ্ছে। মাস্টার পক্ষে ভারী দড়ি টানা একটু কষ্টকর হয়ে উঠবে। খুশি হয়ে ওঠে ও। এই হলুদ সামুদ্রিক লতাগুলোই ওভাবে জ্বলজ্বল করছিল রাতে। শোনো মাছ, বলল সে, আমি তোমাকে ভালোবাসি, শ্রদ্ধা করি যথেষ্ট। তবে আজ দিন শেষ হবার আগেই তোমাকে বধ করব আমি। অন্তত তাই আশা করতে দোষ কি, সে ভাবল। উত্তর থেকে ছোট্ট একটা পাখি উড়ে এলো ডিঙির দিকে। একটা ওয়ার বলার গায়ক পাখি। পানির উপরে বেশ নিচু দিয়ে উড়ছে। বুড়ো স্পষ্টই দেখতে পায় পাখিটা খুব ক্লান্ত। পাখিটা গোলইয়ের পেছনের অংশে বসে জিরালো কিছুক্ষণ। তারপর বুড়োর মাথায়
মাথার উপর দিয়ে উড়ে গিয়ে বড়শির দড়ির উপর বসে পড়ল। ওখানে আর একটু বেশি আরাম পেল ও। তোমার বয়স কত? পাখিটাকে জিজ্ঞেস করলো বুড়ো। এটাই বুঝি তোমার পয়লা সফর? বুড়ো কথা বলার সময় পাখিটা ওর দিকে তাকিয়েছিল। ভীষণ সে ক্লান্ত সে। এত যে দড়িটা খুঁটিয়ে দেখবার আগ্রহটুকু পর্যন্ত বোধ করে না। টলমলভাবে লাজুক নাজুক পা দুটো দিয়ে শুধু আঁকড়ে ধরে রইল ওটা। দড়িটা মজবুত, বুড়ো বলল। ওকে, খুব মজবুত। রাতে বাতাস ছিল না। তোমার তো এতটা হাঁপিয়ে যাবার কথা না। কেউ তাড়া করেছিল তোমাকে? বাজ পাখিগুলো ওদের ধরার জন্য খোলা সমুদ্রে চলে আসে, ভাবল সে। তবে এসব কিছুই পাখিটাকে বলল না, কারণ ওর কথা সে কিছুই বুঝতে পারবে না। আর তাছাড়া অচিরেই ও নিজেই জানতে পাবে বাজের স্বভাব কেমন। ভালো মতো বিশ্রাম নাও ছোট পাখি, বলল সে। তারপর উড়ে গিয়ে তোমার বাজি লড়ো। একজন মানুষ বা পাখি কিংবা একটা মাছ যেভাবে লড়ে সেভাবে। কথা বলতে উৎসাহ পায় সে, কারণ এতে ব্যথা ভুলে থাকতে পারছে। সারা রাত্রির ধকল রাত্রির ধকলে শক্ত হয়ে গিয়েছিল ওর পিঠ। এখন সেটা যন্ত্রণায় টনটন করছে। পাখি, ইচ্ছে করলে আমার ওই বাসায় থাকতে পারো তুমি, বলল সে। তবে ওই ফুরফুরে হাওয়ায় তবে এই ফুরফুরে হাওয়ায় পাল খাটিয়ে তোমাকে নিয়ে যেতে পারছি না বলে দুঃখিত। আমি এখন এক বন্ধুর সাথে রয়েছি। ঠিক ওই মুহূর্তে মাছটা আবার একটা হ্যাঁচকা টান মারতে গোলইয়ের উপর হুমড়ি খেয়ে পড়ে গেল বুড়ো। আর একটু হলেই মাছটা পানিতে টেনে নিয়ে যাচ্ছিল ওকে। তাড়াতাড়ি পাটাতন আঁকড়ে ধরে দড়িতে খানিকটা ঢিল দিয়ে বাঁচল। দড়িটা নড়ে উঠতেই পাখিটা উড়ে চলে গেল। বুড়ো দেখতেও পায়নি কখন উড়ে গেছে ও। সাবধানে ডান হাতে দড়ি পরখ করলো ও দেখল হাতে রক্ত লেগে রয়েছে। নিশ্চয় কোথাও কেটে গেছে। জোরে জোরে বলে মাছটাকে নিজের দিকে ফিরাবার জন্য দড়িটা টেনে ধরল ও। তারপর যখন ওর সহ্যের শেষ সীমায় পৌঁছে গেল, ওভাবেই শক্ত করে টেনে ধরে বসে রইল উবু হয়ে। এখন তোমার নিশ্চয় কষ্ট হচ্ছে, মাছ বলল সে, এবং খোদা সাক্ষী আমারও। পাখিটার খোঁজে এবার এদিক ওদিক তাকালো ও। সঙ্গী হিসেবে ওকে পেলে ওর ভালো লাগতো, কিন্তু পাখিটা নেই, চলে গেছে। বেশিক্ষণ থাকলে না তুমি, মনে মনে বলল লোকটা। তবে তীরে না পৌঁছা অবধি তুমি যেদিকে যাচ্ছ সেখানে বিপদ আরও বেশি। আচ্ছা, অমন হ্যাঁচকা একটা টানে আমাকে আহত করার মৌকা আমি মাছটাকে দিলাম কোন আক্কেলে? নিশ্চয় আমার বুদ্ধিশুদ্ধি ভোঁতা হয়ে যাচ্ছে। কিংবা ক্ষুদ্র পাখিটার দিকে তাকিয়ে আনমনে ওর কথা ভাবছিলাম বলেই এই বিপত্তি। এবার আমি আমার কাজের প্রতি মনোযোগ দেব। তারপর এক সময় খেয়ে নেব টুনাটা, যাতে আমার শক্তি কমে না যায়। ছেলেটা যদি আজ থাকতো এখানে। আর কিছু নুনেরও দরকার ছিল আমার, জোর গলায় বলল সে। বড়শির দড়ির ভার এবার বাঁকাধে চালান করে সাবধানে হাঁটু গেড়ে বসে সমুদ্রের পানিতে হাত কষলে নিল ও। তারপর হাতটা পানিতে ডুবিয়ে রেখে মিনিট খানেক তাকিয়ে তাকিয়ে দেখল ধুয়ে যাচ্ছে রক্তগুলো। আর নৌকা ভেসে চলার সাথে সাথে সাগরের পানি এসে আঘাত করছে ওর হাতটাকে। ওর গতি কমে গেছে অনেকটা, বলল সে। হাতটা আরও কিছুক্ষণ লোনা পানিতে ডুবিয়ে রাখতে পারলে আরাম লাগতো বুড়োর, কিন্তু মাছটার কাছ থেকে ফের আচমকা টান আসার আশঙ্কা করছিল বলে ও উঠে দাঁড়ালো শক্ত হয়ে, এবং তারপর হাতটা উঁচু করে সূর্যের দিকে ধরল। বেশি কিছু নয়, দড়ির ঘষায় সামান্য একটু মাংস কেটে গেছে, তবে ক্ষতটা হাতের সবচেয়ে প্রয়োজনীয় অংশে।
ও জানে মাছটাকে টেনে তোলার ব্যাপারে হাত দুটোর দরকার পড়বে ওর, তাই এত স্বাদ তাড়াতাড়ি কেটে যাওয়ায় খুশি হতে পারল না। এবার হাত শুকিয়ে যাবার পর ও বলল, ছোট্ট টুনাটা আমার খেয়ে ফেলতে হয়। এখানে বসেই কোষ দিয়ে ওকে টেনে এনে খেতে পারবো আরাম করে। হাঁটু ভাঁজ করে বসলো ও এবং কোষ বাড়িয়ে পেছনের গলইয়ের নিচ থেকে টুনাটা বের করে সাবধানে বড়শির দড়ির ছোঁয়া বাঁচিয়ে টেনে আনলো নিজের কাছে। দড়িটা আবার বা কাঁধে চালান করে বা হাত দিয়ে ওটা ভালো মতো জড়িয়ে ধরলো সে। তারপর কোচের ফলা থেকে টুনাটাকে ছাড়িয়ে কোষটা ফের আগের জায়গায় রেখে দিল।